চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষের সংবাদ করার তাগে জামায়াতের কলুষতা দূর করার আহ্বান এনসিপির। দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবেলা নিয়ে আলোচনা। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন শুনবেন ট্রাইব্যুনাল। রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় ৪ জনের অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এমন ঘোষণার পরও কাটেনি মতানৈক্য। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জিং হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করাই ভালো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। আমার মনে হয় চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা আমরা এখন অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। ভাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে। একটা গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে। নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি বডি ক্যামেরার ব্যাপারে ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে এবং এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে। চালের বাজার স্থিতিশীল রাখতে বৈঠকে ভারত থেকে ৫০,০০০ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ৫০,০০০ টন আছে, আমরা তো এনকারেজ করি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটার তালিকা প্রস্তুতে নির্বাচন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে নিবন্ধন করেছেন ২২,০০০-এর বেশি প্রবাসী। এর মধ্যে এগিয়ে রয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসীরা। ঢাকা জেলার প্রবাসী ভোটারদের নিবন্ধন বেশি, আর আসনওয়ারি হিসেবে এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রবাসীরা। প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়ে গত সপ্তাহে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করে নির্বাচন কমিশন। সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো মিলিয়ে ৭১টি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন। ১৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে ২২,০০০। সবচেয়ে বেশি নিবন্ধন দক্ষিণ কোরিয়া থেকে ৮,০০০-এর বেশি, এরপর জাপান থেকে ৫,০০০-এর বেশি। এরই মধ্যে ৬৪ জেলার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রবাসীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন। এদিকে প্রবাসীদের ব্যালট আনা নেওয়ার কাজ সম্পন্ন করার দায়িত্ব পড়েছে ডাক বিভাগের উপর। এ নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করে ইসি। ডাক বিভাগ কিন্তু এটাকে ওদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে
এবং ওরা কিন্তু খুবই পরিশ্রম করছে, তাতে পুরোপুরি আপনার তারা মনে করছে সম্ভব। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল থেকে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। এনআইডি করার জন্য যারা আসবে বা ভোটার হওয়ার জন্য যারা আসবে, এটা কিন্তু চলমান থাকবে। ভোটার তালিকা চূড়ান্ত করার জন্যই আমাদের এই কাজটুকু করতে হচ্ছে। যেই তালিকার উপরে ভোট গ্রহণ হবে, ওই তালিকা হওয়ার আগ পর্যন্ত এই কাজটা আপাতত বন্ধ থাকবে। ভোটার তালিকার যে চাহিদাটা তৈরি হয়, সেই চাহিদাটা পূরণ করা যায়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়ারকর বটওয়ের। এ সময় জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেন। একটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধীরা কখনো চ্যালেঞ্জ করছে, কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এই সাহস কোথায় পাচ্ছে তারা, এমন প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, দেশবিরোধীদের কথা শোনার জন্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলের কেউ বেঁচে নেই। নির্বাচনটা যে হবে আমি কতটুকু আশাবাদী। আমার সংশয়টা এইটুকু যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই শক্তিটা বাইরে যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি না? তাদের যেন বের করে দিতে চাচ্ছি না। তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা শেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। সোমবার দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমের ভেতরের কলুষতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আর জামায়াত মনে করেন, সংবাদের উপস্থাপনা হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না। গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত, এই লড়াইটাই জারি করতে হবে। আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি,
সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এনসিপির মনোনয়ন প্রক্রিয়া সকল রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চলমান রাজনৈতিক আচরণের সমালোচনা করে প্রশাসনের ভাগবাটোয়ারা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শিগগিরই নতুন গণতান্ত্রিক জোট দেখতে পাবে বাংলাদেশ। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এনসিপির 2 দিন ব্যাপী মতবিনিময় সভা শেষে সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ যেন এক ভিন্ন মনোনয়ন প্রক্রিয়া। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে যে কেউই করতে পারছেন আবেদন, মুখোমুখি হতে পারছেন মনোনয়ন বোর্ডের। এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ হয়েছে 1500-রও বেশি। আর রবি সোমবারে এনসিপির মনোনয়ন বোর্ডের সাথে মতবিনিময় হয়েছে হাজারখানেক মনোনয়ন প্রত্যাশীর। মনোনয়ন বোর্ডের সদস্যরা জানালেন, প্রচলিত রাজনীতির বাইরে কাজ করছেন তারা। তার সততাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোক সে কোনো অসুবিধা নাই, তার টাকা পয়সা নাই। এনসিপির মাধ্যমে সাধারণ মানুষদের হিস্সা বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়ন সংগ্রহ করে প্রত্যাশীরা জানালেন, অর্থবিত্ত নয়, জনগণই তাদের বড় শক্তি। আগে যেমন কথা ছিল 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, মানে এই যে বিষয়গুলাই আমরা ভেঙে দিতে চাই। 2 দিনের মতবিনিময় শেষে এনসিপি নেতৃবৃন্দ জানালেন, প্রশাসনকে ভাগবাটোয়ারা চিন্তা থেকে বের হয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। 24-এর গণহত্যার বিচারের পাশাপাশি 71-এর গণহত্যার ব্যাপারেও প্রশ্ন তোলেন তারা। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে, যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আবার একটা পাতানো নির্বাচন আয়োজনের সহায়ক আপনারা হবেন। আপনাদেরকে যদি বাধ্য করে কেউ, কোনো রাজনৈতিক দল আপনাদেরকে বাধ্য করে, আপনারা জনতার কাতারে নেমে আসবেন। অভিযোগ করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ ও ভারতের বর্ধিতাংশ হিসেবে কাজ করছে, চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশন ও সরকারের কাছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এতে অন্যান্য উপদেষ্টার পাশাপাশি অংশ নেন বিশেষজ্ঞরাও। জরুরি সভায় ভূমিকম্প মোকাবেলায় রাষ্ট্রের সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাব জেল থেকে ভার্চুয়াল হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 2 সেনা কর্মকর্তাকে। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার ওপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিনে হত্যা করা হয় 28 জন ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ এদিনও সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেফতার 2 আসামির আইনজীবী। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয় 4 ডিসেম্বর। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা
আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি, তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। মিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে। ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি না। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 27 নভেম্বর। এছাড়া চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, আবার অতিরিক্ত সংস্কার করলে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়বে কিনা তাও ভাবতে হবে। সোমবার সকালে পারিবারিক আদালত উদ্বোধন করে আইন উপদেষ্টা আরও বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই অনলাইন প্ল্যাটফর্ম। আর পরিবেশ উপদেষ্টা বলেন, নারী শিশুদের বিচারিক সহায়তা দিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চালু হলো পারিবারিক আদালত। সোমবার অনলাইন প্ল্যাটফর্মটির কার্যক্রম উদ্বোধন করেন আইন উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। দুই উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে পারিবারিক আদালত যুগান্তকারী পদক্ষেপ। স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই প্ল্যাটফর্ম। বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, তাদের জন্য আসলে বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এ সময় সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, অনেকের মাঝে বিভ্রান্তি রয়েছে। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, অতিরিক্ত সংস্কার আবার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলে কিনা তাও ভাবতে হবে। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে, আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেই রকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। মামলার জট অন্তত 50% কমে যাবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতান্ত্রিক ও স্বচ্ছ কোনো রাজনৈতিক দল আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। যদিও বিএনপি ও জামায়াতের দাবি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয় দলের আর্থিক কার্যক্রম। ব্যবসায়ীদের রাজনীতিতে ঝোঁকার বিষয়ে বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে বিভিন্ন দলে ভিড়ছেন তারা। রাজনৈতিক অর্থনীতি ঠিক করতে অর্থ, ক্ষমতা ও ধর্মকে সামষ্টিকভাবে বিবেচনা করার পরামর্শ টিআইবির। নির্বাচন সামনে রেখে এবার আলোচনায় রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি। ভোটের আগে প্রার্থীদের হলফনামা ও নির্বাচিত হওয়ার পরে সম্পদের ব্যাপক ফারাক নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলের। সোমবার বিকেলে রাজধানী রমনায় গোলটেবিল আলোচনায় দলের আর্থিক স্বচ্ছতা থাকার দাবি করেছে বিএনপি ও জামায়াত। আমাদের প্রত্যেক সদস্যের একটি অ্যামাউন্ট ধরা আছে, প্রতি মাসে তারা দিবে। আমাদের বিকেন্দ্রীকরণ, আনএমপ্লয়মেন্টকে অ্যাড্রেস করা এন্ড ট্রান্সপারেন্ট জুডিশিয়ারি, সেটা। এবং শুধু পলিটিশিয়ান না ভাই, আগে পরে যারা পলিটিশিয়ানদের ব্যবহার করে তাদেরও দায়বদ্ধতার মধ্যে আনেন, তাহলেই আলোচনার কোনো মানে আছে। রসিদ ছাড়া কোনো আয় নাই এবং ভাউচার ছাড়া কোনো ব্যয় নেই। আয় হবে তা ব্যয় হবে ব্যয়, এবং আয়ের স্বচ্ছ রিপোর্ট রাখা হয়। দিন দিন বাড়ছে রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ। এর পেছনে কারণ বেরিয়ে আসে আলোচনায়। বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে রাজনীতিতে নামছেন ব্যবসায়ীরা। ইন আ লট অফ কেসেস, মোস্ট কেসেস, পলিটিশিয়ানরা কিছু জায়গায় এমন ব্যুরোক্রেসি, এমন হার্ডল তৈরি করছে যে বিজনেসম্যানের পলিটিক্সের এই বলয়ের বাইরে যে বিজনেস করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশের 99% ব্যবসায়ীদের কিন্তু আসলে পলিটিক্যাল প্যাট্রোনেশন দরকার নাই, যদি আমার রুল অফ ল বা ইনস্টিটিউশনাল গভর্নেন্স গুলো ঠিক থাকে। রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি ঠিক করতে অর্থ, ক্ষমতা ও ধর্মকে সামষ্টিকভাবে বিবেচনা করার পরামর্শ টিআইবির। আমার পলিটিক্যাল ক্যাপিটালকে মানি, মাসেল, রিলিজিয়ন নাকি পাবলিক গুড, ওই অনুভূতি তারা যতদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করে জবাবটা পাবে, যদি পায় কখনো, তখন আমরা আশা করতে পারি কিছু পরিবর্তনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চর্চা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সুজন সম্পাদক। একটা গণতান্ত্রিক, স্বচ্ছ, দায়বদ্ধ রাজনৈতিক দল আছে কিনা,
সেটাই আমার কাছে মৌলিক প্রশ্ন। আমাদের রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে, আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে দলগুলোর সংস্কার জরুরি বলেও মনে করেন বক্তারা। দুর্বৃত্তদের দূরে রাখতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে পুরান ঢাকার সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারি, চকবাজার সহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে বাসিন্দারা। তাদের কষ্ট লাঘবে উদ্যোগী হয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযোগ জমা দেন তিনি। সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইশরাক। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান বিএনপির এই নেতা। পুরান ঢাকায় আমাদের প্রচণ্ড গ্যাস সমস্যা, বাসাবাড়িতে দীর্ঘদিনের সমস্যা এটি। তো সেখানকার যে জনগণ রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এসেছি। এসে আমাদের গ্যাস সমস্যার কথা আমরা বিস্তারিত এমডি সাহেবের সাথে আলাপ করেছি। ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করার, আমাদের এই অঞ্চলটাকে যে গ্যাসের সমস্যা সেটিকে দূর করার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যদিও সংশোধিত আইনেই শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। MSRFN-এর রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা নিজের জন্য যোগ উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে, অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে। কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না, এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব না। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরো সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। MSRFN, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরের নিউ মার্কেট এলাকা থেকে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন কমিটির পক্ষ থেকেই মশাল মিছিল বের করা হয়। এ সময় বন্দর রক্ষায় নানা স্লোগান দেন তারা। বন্দরের এনসিটি সহ নানা স্থাপনা বিদেশিদের ইজারা না দেওয়ার দাবি জানানো হয়। পরে মশাল মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। করশুল্ক ফাঁকের সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের 17 কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সংস্থাটির কর্মকর্তারা বলছেন তাদের সম্পদ যাচাই বাছাই বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমান ও ফজলে নূর তাপসের সম্পদ জব্দের আদেশ দেন আদালত। সংস্কার সহ নানা দাবিতে চলতি বছরের জুনে আন্দোলনের নামে এনবিআর কর্মকর্তারা। ঠিক তখনই আন্দোলনের সঙ্গে জড়িত হাসান তারিক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন।
এনবিআর কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। সম্পদের হিসাব যাচাই করতে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে এনবিআর সদস্য AKM বদুল আলম সহ বেশ কয়েকজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার কথা জানিয়েছে দুদক। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমানের গাজীপুরের 11 একর জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপসের 21 ব্যাংক হিসাবও। ফজলিনুর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের। এদিকে 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো ডিজিটাল রূপান্তর, তথ্যভিত্তিক শাসন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারে বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট পেশাদার উন্নয়নে CPD প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় প্রচেষ্টার পাশাপাশি বিচার বিভাগ আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে। প্রধান বিচারপতি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একটি তথ্য সমৃদ্ধ বার কাউন্সিল আইন পেশার স্থিতিশীলতা ও স্বচ্ছতা বাড়াবে। Around the world, the legal profession is changing rapidly due to digital transitions, cross-border economic activity, and the growing centrality of artificial intelligence in legal analysis. We must now recognize that the traditional models of legal practice, training, and courtroom engagement are no longer adequate. শেষ হলো শক্তিকন্যা লিডারশিপ কোহর্ট 2025। এবছর মোট 75 জন তরুণী এই প্রশিক্ষণে অংশ নেন। রাজধানীর একটি হোটেলে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নারী নেতৃত্ব গড়ে তুলতে 4 মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন, জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় এই প্রশিক্ষণ পরিচালিত হয়। আয়োজনে সলভ-এথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী ধারণার মডেল উপস্থাপন করেন। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে জার্মানির বার্লিনে সেমিনার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সেখানে ইসির নির্দেশনা তুলে ধরেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বিশ্বজুড়ে 1.5 কোটির কাছাকাছি প্রবাসী বাংলাদেশীর মধ্যে অনেকের রয়েছে বৈধ বাংলাদেশি নাগরিকত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিতে বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বিশেষ সেমিনারের। প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন ও ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান প্রবাসীদের সামনে তুলে ধরেন ইসির তৈরি পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ, পোস্টাল ব্যালটের নিয়ম কানুন এবং ধাপে ধাপে ভোট প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া। সেমিনারে রাষ্ট্রদূত জুলকারনাইন জানান, প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে এনআইডি নম্বর ও ঠিকানা জমা দেবেন। তফসিল ঘোষণার পর তাদের জন্য আলাদা ভোটার তালিকা তৈরি করে ডাকযোগে ব্যালট পাঠানো হবে সংশ্লিষ্ট ঠিকানায়। জার্মানি সহ ইউরোপ জুড়ে থাকা প্রবাসীরা দাবি করেন ইসির নিবন্ধন সময়সীমা 30 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি এনআইডি, পাসপোর্ট, ঠিকানা আপডেট সহ বিভিন্ন কারিগরি সমস্যা সমাধানের কথা তুলে ধরেন কমিউনিটি নেতারা। নির্বাচনে প্রবাসীদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত জুলকারনাইন। ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতা দূর করতে ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি জানান। সেমিনারে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরাও।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কমপক্ষে 50 লক্ষ প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তবে মোবাইল অ্যাপ কিংবা পোস্টাল ব্যালটের যে জটিলতা রয়েছে সেটি কাটিয়ে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন বলছেন কমিউনিটি সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বের সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভোটার নিবন্ধনের নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। এদিকে নিবন্ধন করতে গিয়ে ওটিপি নিয়ে বড় সমস্যায় পড়ছেন প্রবাসীরা। নানা জটিলতার কারণে আরও 5 দিন নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নিবন্ধনে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখন ব্যস্ত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায়। পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর প্রথম পর্বে রোববার বিকেল পর্যন্ত 34টি দেশের 17,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন নিবন্ধনে নিজের তথ্য যাচাই করে নিশ্চিত হতে অনেকেই পরস্পরকে সাহায্য করছেন। পাশাপাশি কোরিয়ায় বিভিন্ন কমিউনিটিগুলো নিবন্ধনের সহযোগিতামূলক কার্যক্রম চালাতেও দেখা যায়। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। অনেকে জানাচ্ছেন জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। তাই এবার বিদেশেই ভোট দেওয়ার সুযোগ তাদের কাছে এক নতুন অধ্যায়। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়েছে, এটার জন্য আসলে সত্যি আমরা আনন্দিত এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে প্রথমবার প্রবাসে বসে নিজের মূল্যবান ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। জীবনের এই প্রথম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধনে প্রবাসীদের বড় একটা অংশ ওটিপি জটিলতায় পড়ছেন। প্রবাসীদের অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই এখনো নিবন্ধন করতে পারছেন না। আমি গতকালকে রাত থেকে ট্রাই করতেছিলাম, তো কোনোভাবেই ওটিপি আসতেছিল না। তো আজকে আমি অফিসে যোগাযোগ করলাম, তো তারা বলতেছে যে চেষ্টা করবে। নিবন্ধনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে ওটিপি আসে না। তো এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তারা এটা সুরাহার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ওটিপি না আসার বিষয়টিকে নির্বাচন কমিশনের টেকনিক্যাল ইস্যু বলে জানিয়েছেন হেল্প সেন্টার। টেকনিক্যাল ইস্যু, এটার কাজ চলছে। আজকের ভিতরে যদি ঠিক না হয় এটার পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। রোববার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে আরো 5 দিন অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা ভুলে যাননি প্রবাসীরা। তাই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসে ভোটার নিবন্ধন করে জীবনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছেন তারা। নির্বাচনকে ঘিরে প্রবাসীদের একটাই প্রত্যাশা, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তারা বিশ্বাস করেন তাদের ভোট দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সৌদি আরবে 4 থেকে 8 ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রবাসীদের ভোটার নিবন্ধন। সৌদি আরবে সৌদি প্রবাসীদের বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট জেনারেল সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবে বর্তমানে প্রায় 35 লাখ বাংলাদেশির বসবাস। আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও প্রবাসীদের সচেতন করতে রোববার জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেলের অডিটোরিয়ামে বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ আরিফুর রহমান। আমার কাছে ইমেল একটা পাসওয়ার্ড আছে। পোস্টাল ব্যালট অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন, ডাকযোগে ব্যালট গ্রহণ, ভোট প্রদান এবং পুনরায় ব্যালট পাঠানো, এই 5 ধাপেই সম্পন্ন হবে ভোটের প্রক্রিয়া। প্রবাসীদের কাছে এই উদ্যোগ দ্রুত জনপ্রিয় করে তুলতে কনসুলেট জেনারেল নানা কার্যক্রম পরিচালনা করছে। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ASM সাইম সহ কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, জেদ্দার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, স্কুল কমিটির প্রতিনিধিরাও। তবে আরো আগে থেকে কার্যক্রম শুরু না করায় দূতাবাসের সমালোচনা করেন অনেকে। বাংলাদেশের নির্বাচন কমিশন এবং আমার এখানে অ্যাম্বাসেডর
কোনো মানে আনাগোনা দেখতেছে না বা এরা কোনো পদক্ষেপ এখনো নেয় নাই। আমরা চাই যেন এখান থেকে আমরা ভোটটা দিতে পারি। পোস্টাল ব্যালটের মাধ্যমে যদি যথাযথ অ্যালাউন্স বা পাবলিশ প্রচারণা যদি হয়, তখন এই যে 35 লক্ষ বাঙালি তাদের যে আকাঙ্ক্ষা প্রতিফলন হবে। বিশ্বের প্রায় 58টা দেশে এই ভোট যাতে প্রবাসীরা প্রদান করতে পারেন এই বিষয়ে আওয়াজ তুলেছেন। সেক্ষেত্রে সৌদি আরবে এই কেন পিছনে পড়ে থাকবে? সৌদি আরব থেকেও আমরা এই আসন্ন জাতীয় নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে নাগরিক হিসেবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রবাসী বান্ধব সরকার গঠনের জন্য আমরা ভূমিকা রাখতে চাই। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষিত ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আগামী 4 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। কনসুলেট কর্তৃপক্ষ সবাইকে এই সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানায়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে ফিনল্যান্ডে শুরু হয়েছে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া। 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করা যাবে। কোনো জটিলতার পড়লে দূতাবাসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এছাড়া হেলসিঙ্কির রাউহাপিরি সেন্টারে দেয়া হবে রেজিস্ট্রেশন সেবা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। ফিনল্যান্ড প্রবাসীরা মুখিয়ে আছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগের। পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোডের পর শুরু হবে নিবন্ধনের ডিজিটাল যাত্রা। অ্যাপ থেকে রেজিস্টার অপশনে গিয়ে নতুন প্রোফাইল তৈরি করে নাম ও বসবাসরত দেশ সহ কয়েকটি প্রাথমিক তথ্য দিতে হবে। এরপর পরিচয় যাচাই দিতে হবে নিজের মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস, যাবে একটি করে ওটিপি। এরপর জাতীয় পরিচয়পত্রের তথ্য দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে পরিচয়। পরে ফেসিয়াল রিকগনিশন ও লাইভলিনেস। শেষ ধাপে দিতে হবে বিদেশের বর্তমান ঠিকানা ও পাসপোর্টের তথ্য। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। যে কোনো জটিলতা তৈরি হলে দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের দূতাবাসের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ, সেখানে আমরা নিয়মিত আপডেট দিতে থাকবো। কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন, আমরা সেটা জানাবো এবং আমরা যেভাবে নির্দেশনা পাবো সেভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। হেলসিঙ্কির রাউহাপিরি সেন্টারে 30 নভেম্বর সেবা দেবে সংগঠনটি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা লাইসেন্স পাওয়ার পরও ভিসা না মেলায় দেশটিতে যেতে পারছে না বহু বাংলাদেশি চিকিৎসক। আবুধাবির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতায় সেখানে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমার পাশাপাশি ভারত, পাকিস্তান, মিশরের চিকিৎসকদের আধিপত্যে তারা আরও পিছিয়ে পড়ছেন। শিবলিল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসক 263 জন, ফার্মাসিস্ট ও নার্স খুব কম। অনেকে বাংলাদেশি লাইসেন্স পেলেও ভিসা জটিলতায় দেশটিতে যেতে পারছেন না। রোববার সন্ধ্যায় আবুধাবি দূতাবাসের আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা চ্যালেঞ্জ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। আমাদের যে প্রস্তাবনা ছিল যে সরকার এবং এমবাসি যাতে করে এটা হাই প্রায়োরিটিস দিয়ে এখানকার যে অথরিটিস আছে, ইমিগ্রেশন অথরিটিস, তাদের সাথে কথা বলে যাতে করে এই প্রবলেমটা, ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে। বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা জানান, আমিরাতের স্বাস্থ্যসেবা 80% ভারতীয় চিকিৎসকদের হাতে, বাকি অংশে পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপিন সহ অন্য দেশের চিকিৎসকরা। তাদের মতে ভিসা জটিলতা কমলে বাংলাদেশিদের এই শূন্যস্থান অনেকটাই পূরণ করা সম্ভব। বাংলাদেশের যারা ফার্মাসিস্ট নতুন করে গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে, তাদেরকে যদি আমরা এনকারেজ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্টদের নিয়ে এখানে খুব ভালো একটা কমিউনিটি তৈরি করা সম্ভব। এইদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কম খরচে 24 ঘন্টা চিকিৎসা পরামর্শদানের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গত 3 বছর যাবত আমি ইউএইতে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং ফিজিবিলিটি স্টাডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। সারা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশিরা নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করেছি যে কিভাবে
এই প্রফেশনাল গ্রুপদের সাথে এমবেসি এবং কনসুলেট একযোগে কাজ করে তাদের বিদ্যমান যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে পারে। এখানে আমরা চেষ্টা করেছি প্রফেশনালসদের নিজেদের মুখে শুনবার জন্য যে তারা কি কি প্রবলেম ফেস করে এবং কেন এটি বাংলাদেশের ইয়াং ডক্টরস প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনালসদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে না, এটি ওনারা আলোচনা করেছে। বাংলাদেশ সরকার ও আমিরাতের বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে এসব চ্যালেঞ্জ ধীরে ধীরে সমাধানের আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্রীয় সংস্কার ৩১ দফা বাস্তবায়নকে কেন্দ্র করে কুয়েতে আলোচনা সভা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত কুয়েতে জাসাসের এই সভায় প্রবাসী নেতারা ৩১ দফার লক্ষ্য ও ভবিষ্যৎ প্রেক্ষাপট তুলে ধরেন। জাসাস কুয়েত শাখার সভাপতি আক্তারুজ্জামান শামসের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহ সভাপতি সোহেব আহমেদ। বক্তারা জানান, রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফা দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অদক্ষতা এবং অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাফুফে। লিগের স্পন্সর হিসেবে পেট্রোনাসকে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিতর্কের মাঝে নতুন করে আবার টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে ফেডারেশন। পরিবর্তন এসেছে দেশের ফুটবলে। হামজা সমিতরা বদলে দিয়েছে পুরো চিত্র। একসময় ঢাক ঢোল পিটিয়ে যেখানে সমর্থকদের স্টেডিয়ামমুখী করা যায়নি, সেখানে কয়েক মিনিটেই বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকিট। কদিন আগেও যে বাংলাদেশের খেলায় স্টেডিয়াম থাকতো গড়ের মাঠ, আর এখন স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া যেন নিত্য ম্যাচের চিত্র। জাতীয় দলের সুষমের পর ঘরোয়া ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে দেশের সর্বোচ্চ লেভেলের লিগের নাম ও লোগো, কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিয়ে বাফুফের লুকোচুরিটা ছিল আগের মতোই। এবারও কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয় বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। আবার নতুন লোগো প্রকাশের পর আসল নকল নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফেডারেশনকে। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও বড় এক গন্ডগোল বাঁধালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লিগের টাইটেল স্পন্সর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাফুফে। মালয়েশিয়ান তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সরের ঘোষণা দেয় ফেডারেশন, কিন্তু বিপত্তি বাধে কয়েক ঘন্টা পর। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানায় প্রতিষ্ঠানটি। এরপর বাফুফে তাদের ফেসবুক পেজ থেকে টাইটেল স্পন্সরের ছবি সরিয়ে নেয়। যদিও বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরের বিভ্রান্তিকর বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফেডারেশন। কী কারণে দেশের ফুটবলের ইমেজ আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়ার যেন প্রয়োজন বোধ করেনি বাফুফে। উল্টো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের নাম ঘোষণা করে ফুটবল ফেডারেশন। দেশের সর্বোচ্চ টায়ারের লিগে বাফুফের এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইটেল স্পন্সর নিয়ে ফেডারেশন অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ ফেডারেশন কর্মকর্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। প্রবাসের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামায়াতের। কলুষতা দূর করার আহ্বান এনসিপির। এবং দফায় দফায় ভূমিকম্পে নড়েচড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবেলা নিয়ে আলোচনা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।